বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয় মহান রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনার সংকটকালীন সময় আমরা সবাই ঘরে থাকি, সুস্থ থাকি, নিরাপদে থাকি, শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা ভাইরাস থেকে বাঁচতে যা করবে, ঘরে বাইরে মাস্ক ব্যবহার করুন, গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন, প্রচুর ফলের রস এবং পর্যাপ্ত পানি পান করুন, ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন, কিছু খাওয়া কিংবা রান্না করার আগে ভালো করে ধুয়ে নিন, ডিম কিংবা মাংস রান্নার সময় ভালো করে সেদ্ধ করুন, ময়লা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন, নিয়মিত থাকার ঘর ও কাজের জায়গা পরিষ্কার করুন, সুরক্ষিত থাকতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, অপ্রয়োজনীয় ঘরের দরজা জানালা খুলে রাখবেন না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক পরিচিতি: মোহাম্মদ রুকনউদ্দিন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, হাফসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ, জকিগঞ্জ, সিলেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ বিষয় পরিচিতি। শ্রেণী ডিগ্রি তৃতীয় বর্ষ, বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ষষ্ঠ পত্র। বিষয় শিরোনাম মধ্যপ্রাচ্যের ইতিহাস, 1258 খ্রিস্টাব্দ থেকে 1924 খ্রিস্টাব্দ, অধ্যায় 13 খ তম। পাঠ শিরোনাম ইরাক। পূর্ব জ্ঞান যাচাই, লক্ষ্য করি পরিচয় হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কিছু ছবি দেখা যাচ্ছে। বলতে হবে আজকের পাঠ শিরোনাম কি হবে। এখানে দেখা যাচ্ছে দুইজন লোক দুই মাথায় বসা আছে, দুইটা দেশের পতাকা। তারা হয়তোবা কোনো একটা আলোচনা করতেছেন, কোনো একটা চুক্তির বিষয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইরাকের বর্তমান এবং পূর্বের ম্যাপ। ইরাকে সফররত বঙ্গবন্ধু ইরাক সফর করেন ও সাদ্দাম হোসেনের সাথে দেখা করেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ জিয়ারত করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ 1930 সালের ইঙ্গো ইরাকি চুক্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখবে 1930 সালের ইঙ্গো ইরাকি চুক্তি বলতে পারবে। ইরাকের রাজতন্ত্রের উচ্ছেদের কারণ ব্যাখ্যা করতে পারবে। ইরাকে সাদ্দাম হোসেনের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাদ্দাম হোসেনের পতনের কারণ বলতে পারবে। 1930 সালের চুক্তি, আরবি ভাষায় সুপণ্ডিত ও আরব জাতীয়তাবাদের প্রতি সহানুভূতিশীল স্যার গিলবার্ট ক্লেইন 1927 সালে ইরাকে হাই কমিশনার নিযুক্ত হন। ফলে ইরাকে একটি নতুন চুক্তি সম্পাদনের বিষয়ে অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। তার ঐকান্তিক প্রচেষ্টায় ইরাকিদের নিকট গ্রহণযোগ্য একটি চুক্তির খসড়া প্রণীত হয়। কিন্তু তার আকস্মিক মৃত্যুতে তার উত্তরসূরি স্যার ফ্রান্সিস হামফ্রিসের সময় এই চুক্তি স্বাক্ষরিত হয়। মূলত ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল সাইদ ও ব্রিটিশ কমিশনার স্যার ফ্রান্সিস হামফ্রিস 1930 সালে 30 জুন নতুন এ ইঙ্গো ইরাকি চুক্তি স্বাক্ষর করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1930 সালের ইঙ্গো ইরাকি চুক্তির প্রধান ধারাসমূহ। 1930 সালের ইঙ্গো ইরাকি চুক্তির প্রধান ধারাসমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মৈত্রী স্থাপন।
মৈত্রী স্থাপন। 1930 সালের ইঙ্গো ইরাকি চুক্তির ধারাগুলো ইরাকের সর্বাধিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। এই চুক্তির ধারাসমূহ নিম্নরূপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা প্রথমে ছিল মৈত্রী স্থাপন। এই চুক্তিতে ইরাক ও ব্রিটেনের মধ্যে মৈত্রী স্থাপনের কথা বলা হয় ইরাক ও ব্রিটেনের মধ্যে 25 বছরের জন্য মৈত্রী স্থাপিত হবে। ইরাকের স্বাধীনতা। এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরাকের স্বাধীনতা। এই চুক্তিতে ইরাকের স্বাধীনতা স্বীকার করে নেওয়া হয়। বলা হয় ব্রিটেনে ইরাককে লীগ অব নেশনসের সদস্যপদ প্রাপ্তির ক্ষেত্রে সহায়তা করবে এবং সদস্যপদ প্রাপ্তির পর হতে ইরাকে ব্রিটিশ ম্যান্ডেট শাসনের অবসান ঘটবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পররাষ্ট্রনীতি। এই চুক্তির 1 নং ধারায় ইরাকের পররাষ্ট্রনীতি উল্লেখ করা হয়েছে। এ ধারায় বলা হয় ব্রিটেন ও ইরাকের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বন্ধুত্বপূর্ণ পরিবেশে খোলামেলা আলোচনার মাধ্যমে ইরাকের পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে। কোনো পক্ষই অপর পক্ষের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো নীতি গ্রহণ করবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দায় মুক্তি। এই চুক্তির 2 নং ধারায় বলা হয় ইরাকে নিযুক্ত ব্রিটিশ সেনাবাহিনীর স্থানীয় প্রশাসনের আওতামুক্ত থাকবে ও ইরাক সরকার এ বাহিনীর সদস্যদের উপর কোনরূপ কর আরোপ করতে পারবে না। কূটনৈতিক প্রতিনিধিত্ব। এই চুক্তির 2 নং ধারায় কূটনৈতিক প্রতিনিধিদের সম্পর্কেও আলোচনা করেছেন। এখানে বলা হয় ইরাকে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনারের পরিবর্তে একজন রাষ্ট্রদূত নিয়োগ করা হবে ও তিনি ইরাকের নিযুক্ত যে কোনো রাষ্ট্রদূতের চেয়ে অধিক মর্যাদা লাভ করবেন। এমনকি ব্রিটেনের ইরাক ও তার রাষ্ট্রদূত প্রেরণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পারস্পরিক সহযোগিতা। এই চুক্তির 4 নং ধারায় বলা হয় যদি 2 পক্ষের কোনো পক্ষ তৃতীয় পক্ষের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে অপর পক্ষ তাৎক্ষণিকভাবে সাহায্যে এগিয়ে আসবে। প্রতিরক্ষা। এই চুক্তির 4 নং ধারায় আরো বলা হয় যদি ইরাকে কখনো যুদ্ধ সংঘটিত হয় তবে ব্রিটেন ইরাকের প্রতিরক্ষা দায়িত্ব নেবে। এতে ব্রিটেনকে ইরাক তার ভূখণ্ড, নদীপথ, রেলপথ, বিমান, নদীবন্দর যাতায়াতের সকল প্রকার সুবিধা ও সহযোগিতা প্রদান করবে। ঘাঁটি ও ট্রানজিট অধিকার। এই চুক্তির ইরাকের নিরাপত্তার জন্য ব্রিটিশ উপস্থিতির কথা বলা হয়। এখানে বসরার নিকটবর্তী সুয়াইবা ও ইউফ্রেটিসের পশ্চিমে অবস্থিত হাব্বালিয়া নামক স্থান দুটি ব্রিটেনকে ইজারা দেওয়ার কথা বলা হয়। ব্রিটেন ইরাকের মুসুল ও হিনাইদিতে 5 বছরের জন্য সৈন্য রাখার অধিকার পায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইরাকি সৈন্যবাহিনীর প্রশিক্ষণ। এ চুক্তির সংযুক্তির 6 নং ধারায় বলা হয় ইরাক যদি বিদেশি প্রশিক্ষণ দিয়ে তার সেনাবাহিনীর প্রশিক্ষণার্থীদের কিংবা তার অফিসারদের বিদেশে প্রশিক্ষণের জন্য পাঠায় তবে তাদেরকে ব্রিটেনে পাঠাতে হবে। এমনকি ব্রিটেন হতে শস্ত্র ক্রয় করতে হবে এবং ব্রিটেনে যে অস্ত্র ব্যবহার হয় না তা ইরাক ক্রয় করতে পারবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চুক্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি। চুক্তির 10 নং ধারায় বলা হয় চুক্তির দ্বারা ব্যাখ্যা ও তা বাস্তবায়ন নিয়ে মতবিরোধ দেখা দিলে উভয় পক্ষ আলাপ আলোচনার মাধ্যমে মীমাংসা করবে। যদি তারা এ সমস্যা সমাধান করতে না পারে তবে লীগ অব নেশনের সনদ অনুযায়ী সমাধান হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংরেজি ভাষার প্রাধান্য। এই চুক্তির 7 নং ধারায় বলা হয়
চুক্তিটি আরবি ও ইংরেজি উভয় ভাষায় প্রণীত হবে। এ চুক্তি নিয়ে কোনো বিরোধ দেখা দিলে কিংবা ব্যাখ্যার প্রয়োজন হলে সেক্ষেত্রে ইংরেজি ভার্সনটি প্রাধান্য পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংযুক্তি। এই চুক্তির 6 নং ধারায় বলা হয়, চুক্তির সংযুক্তি চুক্তির অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হবে। এই চুক্তিতে আরও বলা হয় যে এই চুক্তিটি ইরাক ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত পূর্ববর্তী চুক্তিসমূহের স্থলাভিষিক্ত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং চুক্তির কার্যকারিতার মেয়াদ। এই যত দ্রুত সম্ভব উভয় পক্ষ এই চুক্তির অনুমোদন করবে এবং ইরাকের লীগ ভুক্তির দিন হতে এ চুক্তি কার্যকর হবে। চুক্তিটি কার্যকর হওয়ার দিন হতে এর মেয়াদ হবে পরবর্তী 25 বছর। এই চুক্তির কার্যকর হওয়ার 20 বছর পর উভয় পক্ষের সম্মতিতে নতুন আরেকটি চুক্তি সম্পাদন করা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইরাকের রাজতন্ত্র উচ্ছেদের কারণ। ইরাকে রাজতন্ত্র উচ্ছেদের কারণ সমূহ নিম্নে আলোচনা করা হলো। স্বৈরতান্ত্রিক শাসন। ইরাকের হাশিমি রাজবংশ প্রতিষ্ঠিত হয় 1921 সালে। এ বংশ পরস্পরে দীর্ঘকাল শাসন করে বংশীয় শাসনকে সুসংহত করে, কিন্তু তাদের প্রশাসনিক অদক্ষতায় হাশিমীয় রাজবংশের পতন ঘটলে ইরাকি রাজনীতিতে সুবিধাভোগী একটি ক্ষুদ্র স্বৈরতান্ত্রিক দল আবির্ভাব ঘটে, আর এ স্বৈরতান্ত্রিক শাসনের ফলে ইরাকি রাজতন্ত্রের পতন ঘটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জনকল্যাণের অগ্রাহ্য। জনকল্যাণের প্রতি নজর না দেয়া রাজতন্ত্রের উচ্ছেদে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ। তেল সম্পদ হস্তগত করে জনকল্যাণকে অগ্রাহ্য করে তা এমন ধরনের পরিকল্পনা ব্যয় করা হতো যেখানে জনগণের কোনো ধরনের সুযোগ সুবিধা পেত না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজতন্ত্রের প্রতি হুক। এসব স্বার্থান্বেষী কর্মকাণ্ডের ফলে রাজতন্ত্রের প্রতি জনগণের একটা ক্ষোভ প্রকাশ করে, যা পরবর্তীকালে নুরি আস-সাইদের পতন ও রাজতন্ত্রের উচ্ছেদের গতিকে ত্বরান্বিত করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইরাকে স্বাধীন বেতার কেন্দ্র প্রতিষ্ঠা। স্বাধীন ইরাক বেতার কেন্দ্র মিশরের প্রতিষ্ঠা করার হয়। এর মাধ্যমে জনমত গড়ে তোলা হয় ইরাক সরকার ও রাজতন্ত্রের বিরুদ্ধে। নুরি আস-সাইদের এ বেতারের কঠোর সমালোচনা করা ফলে ইরাক আরব রাজনীতিতে একঘরে হয়ে পড়ে। তাছাড়া ব্রিটেন, ফ্রান্স, ইসরায়েল 1956 সালে মিশর আক্রমণ করলে পাশ্চাত্যের প্রতি আরব জনগণ বিরূপ মনোভাব প্রকাশ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারের সমালোচনা। 1955 সালের 2 নভেম্বর পূর্ববর্তী উম্মাহ দলের নেতা সালিহ জাবর ও নুরি সরকারের কঠোর সমালোচনা করা হয় প্রকাশিত এক স্মারকলিপিতে। তিনি নুরি সরকারকে ঘোষণা দেন অসাংবিধানিক ও অগণতান্ত্রিক বলে, যার ফলে পতন ঘটে নুরি সরকার ও ইরাকের রাজতন্ত্রের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামরিক অভ্যুত্থান ইরাকের রাজতন্ত্রের উচ্ছেদের পিছনে অনেকাংশে দায়ী। যদিও নুরি আস-সাইদ ও হাশিমি সরকার ঘন সমর্থন হারিয়েছিল, তথাপি তারা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে থাকতে পারত। তবে সেনাবাহিনীর মধ্যে প্রগতিশীল আরব জাতীয়তাবাদী ভাবধারা প্রবেশ করে, ফলে জাতীয়তাবাদী সৈন্যরা একটি সফল অভিযানের মাধ্যমে ইরাকের রাজতন্ত্রের উচ্ছেদ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইরাকে সাদ্দাম হোসেনের অভ্যন্তরীণ নীতি। অভ্যন্তরীণ নীতি। তিকরিতবাসীদের নিয়োগ দান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাদ্দাম হোসেন ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে হাসান আল-বকরের নীতি অনুসরণ করে গোত্রীয় এবং আত্মীয়তার ভিত্তিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে তিকরিতবাসীদের নিয়োগ দান করেন। 1968 সালের বায়াস পার্টির ক্ষমতা গ্রহণের পর থেকে এই নীতির সূত্রপাত ঘটে।
বায়াস পার্টি তখন থেকে প্রশাসনিক পরিচালনার দায়িত্ব গ্রহণ করলেও মূলত বায়াসের আবরণের তিকতিকরাই শাসনের শীর্ষে চলে আসে। সাদ্দাম হোসেনের এই নীতির সাথে হাফিজ আল আসাদের নীতির সমতুল্য। হাফিজ আল আসাদ যেমন তার এলাকায় কারদাহার আত্মীয় এবং কৃষক শ্রেণী থেকে সরকারি নিয়োগ প্রাধান্য দিয়েছেন, সাদ্দাম হোসেন ও তেমনি আত্মীয় ও তিকরিত থেকে আগত কৃষক শ্রেণী থেকে সেনাবাহিনী ও আমলা নিয়োগের প্রাধান্য দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুন্নিদের নিয়োগদান। সাদ্দাম হোসেন ইরাকি সুন্নিদের নিয়োগদানের প্রাধান্য দেন। হাফিজ আল আসাদের আত্মীয় ও কারদাহার অধিবাসী ক্ষুদ্র জনগোষ্ঠী আলাবীয় শিয়া ছিল। অপরদিকে সাদ্দাম হোসেনের তিকরিতের অধিবাসীরা সুন্নি ছিলেন, ফলে তারা উভয়ই শাসন কার্যের গোত্রীয় এবং এলাকার একছত্র সহযোগিতা পেয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিন্তু ইরাকের বেলায় উত্তরের বৃহত্তর জনগোষ্ঠী কুর্দি সম্প্রদায় এবং দক্ষিণের বৃহত্তর শিয়া সম্প্রদায় সাদ্দাম হোসেনের প্রতি বৈরী মনোভাবাপন্ন হয়ে পড়ে। ফলে কুর্দি ও শিয়া সম্প্রদায় সবসময় সাদ্দাম হোসেনের বিরুদ্ধবাদী দলের অন্তর্ভুক্ত ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর্থসামাজিক উন্নয়ন। সাদ্দাম হোসেনের অভ্যন্তরীণ নীতির মধ্যে আর্থসামাজিক উন্নয়ন অন্যতম ছিল। আর্থসামাজিক উন্নয়নের নিম্নরূপ: ক, শিল্প হাতে। তিনি 1968 সালে বায়াস পার্টি ক্ষমতায় গ্রহণের পর থেকেই বাম ধারার রাজনীতি প্রয়োগে সমাজতান্ত্রিক ব্যবস্থাপনার উদ্যোগী হন। এ দ্বারার প্রথমে নাসেরের আদর্শে 1972 সালে পেট্রোলিয়াম কোম্পানি জাতীয়করণ করেন। ইরাক পেট্রোলিয়াম কোম্পানির বিভিন্ন পশ্চিমী দেশের অংশগ্রহণে সৌদি আরবের আরামকো এর নেই শক্তিশালী কোম্পানিতে পরিণত হয়। 1973 সালে মধ্যপ্রাচ্যে তেলের দাম অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পাওয়ায় এ নীতি ইরাকের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে। ইরাক তেলের রাজস্ব, শিল্প, কৃষি ও সামাজিক উন্নয়নে বিনিয়োগ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কৃষি খাতে আর্থসামাজিক উন্নয়নের জন্য কৃষি খাতের বিশেষ নজর দেন। 1970 সালে নতুন কৃষি আইন ভূমি মালিকানা হ্রাস করে উদ্ধৃত জমি ভূমিহীন কৃষকদের মাঝে বিতরণ করা হয়। মালিকানা সত্ত্ব বৃদ্ধির সাথে সাথে সমাজতান্ত্রিক দর্শনের উৎপাদন বৃদ্ধির সমবায় সমিতি গঠনে উৎসাহ দেওয়া হয়, ফলে আর্থসামাজিক কাঠামো পরিবর্তন আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা সংস্কার। আর্থসামাজিক উন্নয়ন কার্যক্রমের মধ্যে শিক্ষা সংস্কার অন্যতম। 1978 সালে শিক্ষা বিষয়ক এ আইন গণশিক্ষা কার্যক্রম চালু করেন। প্রত্যেক অক্ষর জ্ঞানহীন ইরাকিকে কমপক্ষে 2 বছর এই কার্যক্রম বাধ্যতামূলক অংশগ্রহণের নির্দেশ প্রদান করেন। শিক্ষা সংস্কারের ফলে স্কুল, বিশ্ববিদ্যালয় শিক্ষার উন্নয়ন ঘটে। মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন। সাদ্দাম হোসেন মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন। 1978 সালে শিক্ষা বিষয়ক আইন প্রবর্তনের সাথে মহিলা উন্নয়ন ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। এর মাধ্যমে মহিলাদের জোরপূর্বক বিবাহ প্রদান নিষিদ্ধ ঘোষিত হয়। মহিলাদের বিবাহ বিচ্ছেদের ক্ষমতা প্রদান করা হয় এবং মহিলাদের অনুমতি ব্যতীত তার স্বামী দ্বিতীয় বিবাহ করতে পারবে না, অবৈধ ঘোষণা করা হয়। মহিলাদের চাকরির প্রাপ্তির সমমর্যাদা মাতৃত্ব ছুটির ব্যবস্থা করা হয়। ফলে ইরাকি সমাজ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কুর্দি ও শিয়া নীতি। ইরাকের কুর্দি ও অধ্যুষিত অঞ্চলগুলো ছিল উত্তর পূর্ব ইরাকের সুলাইমানিয়া, কারকুশ ও মসুল, এই 3টি প্রদেশ। বর্তমানে এখানে কুর্দির সংখ্যা প্রায় 30 লক্ষ। 1987-88 সালের দিকে তিনি কুর্দি সমস্যা রোধ করার জন্য তাদের প্রতি নির্মম অভিযান প্রেরণ করেন, ফলে কুর্দি সমস্যা আরও জটিল আকার ধারণ করেন। অপরদিকে সাদ্দাম হোসেন শিয়াদের বিরুদ্ধে অভ্যন্তরীণ ব্যবস্থা সুদৃঢ় করেন। ইরানকে শিক্ষা দেওয়ার জন্য ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা সংকল্প ও পরিকল্পনা গ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1980 সালে 17 সেপ্টেম্বর সাদ্দাম হোসেন 1975 সালে স্বাক্ষরিত আলজিয়ার্স চুক্তি ভঙ্গ করে এবং 1980 সালের 22 সেপ্টেম্বর
ইরান আক্রমণ করেন। ফলে শুরু হয় ইরাক ইরানের দীর্ঘ 8 বছর ব্যাপী প্রথম উপসাগরীয় যুদ্ধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইরাকে সাদ্দাম হোসেনের বৈদেশিক নীতি। ইরাকে 1958 সালের পট পরিবর্তনের বৈদেশিক নীতির পরিবর্তন আসে, আর এই পরিবর্তনের দ্বারা ইরাক বাগদাদ প্যাক্ট থেকে বেরিয়ে আসে। ইরাকে নাসেরের আদর্শে আরব সোশ্যালিস্ট ইউনিয়নের জন্য পররাষ্ট্র নীতিতে ব্যাপক পরিবর্তন ঘটে। এ সময় ইরাক পাশ্চাত্যের পরিবর্তে সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকে পড়েন। 1972 সালের 15 বছর মেয়াদী ইরাকি সোভিয়েত সন্ধির ফলে এই সম্পর্ক আরো জোরদার হয়। 1979 সালে ইরাকের ক্ষমতা বদলের পালা, সাদ্দাম হোসেন যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে পড়েন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারণ ইরানের বিপ্লবী নেতা আয়াতুল্লাহ খোমেনি পার্শ্ববর্তী দেশসমূহের শিয়া মতাবলম্বী আদর্শকে বিস্তৃতি ঘটাতে চায়। ফলে ইরাক তার শিয়া মতাবলম্বীদের নিয়ে শঙ্কিত হয়। ফলে ইরাক ও যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অভিন্নতা আসে। যুক্তরাষ্ট্র ইরাকে অস্ত্র সরবরাহ করতে সম্মত হয়, কিন্তু যুক্তরাষ্ট্র এ সময় ইরাককে সোভিয়েত বলয় থেকে বের হয়ে আসার ব্যাপারে কোনো প্রকার চাপ প্রদান করেননি। ফলে ইরাক সোভিয়েত ইউনিয়ন ও পাশ্চাত্যের উভয় দিক থেকে সামরিক সাহায্য নিয়ে তার অস্ত্রাগার শক্তিশালী করে। ইরানের অভ্যুত্থানের জন্য সৌদি আরব, কুয়েত এবং অন্যান্য উপসাগরীয় দেশসমূহ ইরাককে খোমেনি বিরোধী মতবাদের অর্থ সাহায্যের এগিয়ে আসে। কিন্তু সিরিয়ার প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী স্লোগানে আরব সহানুভূতিতে কাজে লাগানোর চেষ্টা করেন। কিন্তু সিরিয়া এ প্রচারণার চেয়ে কট্টরপন্থী ইরানকে আরব দেশসমূহের সুপ্রতা আর দৃষ্টিতে দেখেন। ফলে সিরিয়া ও ইরাক বায়াস পার্টির ক্ষমতা দর্শিত হলেও শুধুমাত্র ইরানের জন্য হাফিজ আল আসাদ ও সাদ্দাম হোসেন দ্বিমুখী হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ফলে সাদ্দাম হোসেন আরবদের শক্তিশালী নেতা হিসেবে আবির্ভূত হন এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধাগমনে আগ্রহী হয়। ফলে 1980 সালে ইরান ইরাক যুদ্ধ সংঘটিত হয়। পরবর্তীতে সাদ্দাম হোসেন 1990 সালের 2 আগস্ট পার্শ্ববর্তী কুয়েতের সামরিক অভিযান পরিচালনা করেন। মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ প্রথম কুয়েতে মার্কিন বাহিনী প্রেরণ করে সাদ্দামের আগ্রাসনকে প্রতিহত করেন এবং কুয়েত মুক্ত করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাদ্দাম হোসেনের পতনের কারণ: একনায়কতন্ত্র, ইরাক ইরান যুদ্ধ, উপসাগরীয় যুদ্ধ, কুর্দি সমস্যা, ইরাকের মার্কিন আক্রমণ ইত্যাদি কারণগুলোর জন্য তাদের পতন হয়। একক কাজ বা সংক্ষিপ্ত প্রশ্ন: ক্লেইচা কি? 2 নম্বর প্রশ্ন: ইরান কবে স্বাধীনতা লাভ করেন? প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দলীয় কাজ, কদল হদল, সাদ্দাম হোসেনের অভ্যন্তরীণ নীতি কদল এবং সাদ্দাম হোসেনের বৈদেশিক নীতি হদল, অর্থাৎ সাদ্দাম হোসেনের অভ্যন্তরীণ নীতির কারণগুলো লিপিবদ্ধ করো কদল এবং হদলে করো সাদ্দাম হোসেনের বৈদেশিক নীতির কারণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল্যায়ন: বেবিলনের শূন্য উদ্যান কোথায় অবস্থিত? কবে যুক্তরাষ্ট্র বাগদাদ নগরীর পতন ঘটান? অপারেশন নিউ দেওয়ান এর পূর্ণরূপ কি? ইরাকের মুদ্রার নাম কি? সাত-ইল আরব কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল্যায়নের সমাধান নিম্নরূপ: বাড়ির কাজ: 1930 সালের ইঙ্গো-ইরাকি চুক্তির প্রধান ধারাগুলো আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই। পরবর্তী সময় দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।